আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভগ্নদশা অর্থনীতি থেকে অন্তর্বর্তী সরকারের কামব্যাক মিরাকল, দাবি শরীফুল আলমের। অতীতে বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতির অভিযোগ। ঢাকার ৬৫টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট, বিশৃঙ্খলা তৈরিতে জড়িত আওয়ামী লীগ, দাবি উপদেষ্টা আসিফের। ভোরে পুলিশের টহল পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার নতুন দলের নাম ও প্রতীক নিয়ে বাড়ছে কৌতূহল। শুক্রবারের সমাবেশ থেকে আসবে ঘোষণা, বিকেলে সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। কোটি কোটি টাকা খরচেও ভাগ্য বদলায়নি মৎস্যজীবীদের, উল্টো ভাগ্য ফিরেছে প্রকল্প পরিচালকের। বরাদ্দের অর্থের ৩৭০ কোটি খরচ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এবং আমদানিতে শুল্ক ছাড়ে এবার ২.৫ গুণেরও বেশি খেজুর আমদানি, কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। কারসাজি এড়াতে বাজার তদারকির পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, নিজেদের উদ্ভাবন করা ড্রোনের সফল উৎক্ষেপণ করলেন লালমনিরহাট অ্যারোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অংশ নেবেন বিশ্ব প্রতিযোগিতায়। আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগে। এবার বিস্তারিত। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবির টকশো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের নেওয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার এখন ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে। গত ৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটাকে মিরাকল বলে দাবি করেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবির নিয়মিত আয়োজনে এবারের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা সরকারের এই মুখপাত্র। বলেন, বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য বড় বড় পাওয়ার কোম্পানির সাথে সরকারের আলোচনা চলছে। গ্যাস অনুসন্ধানে খনন করা হবে অসংখ্য কূপ। ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি? মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না, এনার্জি সিস্টেম এফিশিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না। আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন, যে কি করলেন, একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো। বিদেশি বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের জন্য কর্ণফুলী টানেল বানিয়েছে শেখ হাসিনার সরকার। ব্যাংকের টাকা চুরি হয়েছে, এখন পরিস্থিতি সামাল দিতে কর বাড়াতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এই গভর্নমেন্ট যখন নিয়েছে, তার মূল কাজটা ছিল যে এই যে ইকোনমির যে ভগ্নদশা সেটাকে আগে স্বাস্থ্যটা, এটা একটা টিবি, আপনার যক্ষাংটা তো একটা ইকোনমি। মূল কথা হচ্ছে যে আগে যক্ষাটা ঠিক করি, তারপরে স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়াবো। আমরা বলতে পারি যে আমরা ৬ মাসের মধ্যে এটার যে রোগ সেটা মোটামুটি আমরা ঠিক করে এখন আবার আমি বলবো যে ইট ইজ রিগেইনিং ইটস হেলথ। বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে, এটা একটা মিরাকল। প্রেস সচিব বলেন, সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন। আপনার টাকা নাই, আপনি ৫৬০টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অপরাধীদের ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, জনমনে আতঙ্ক নিরসনে মাঠে তৎপর থাকবে প্রশাসন। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, অপরাধ দমনে ঢাকার ৬৫টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। রিপোর্ট আদিন সজীবের। রাত নামলেই এখন জনমনে ভয় বাড়ে, ছিনতাই ডাকাতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরাধের হিসেবে কম বেশি নিয়ে
হয়তো আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু রাতের ঢাকা যে অনিরাপদ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন কমই উঠছে। এই তো মঙ্গলবার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 জন যুবককে আটক করে জনতা। পরে ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে পেটানোর কথাও শোনা যায়। গত কয়েক মাসে ঢাকায় ছিনতাই ডাকাতিতে তেক্ত হয়েই মানুষ সতর্ক হয়েছে ঠিকই, কিন্তু আইনের কাছে অপরাধীদের তুলে না দিয়ে এমন শাস্তি করলে তা নিয়েও প্রশ্ন উঠছে। আইন কারো নিজে হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কারো কাছে কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন থাকলে পুলিশকে অবহিত করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে। অপরাধ দমনে রাতভর যৌথ বাহিনী ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে। এছাড়াও অলিগলি সহ নগরীর অনিরাপদ স্থানগুলো চিহ্নিত করে টহল দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থা। জিজ্ঞাসাবাদ করেন সন্দেহভাজন অনেককেই। যেসব রাস্তায় ছিনতাই, ডাকাতি বা এইসবের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, ছিনতাইকারীদের ধরতে যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে। মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। যৌথ বাহিনীর এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অপরাধ দমনে সক্রিয় আছে প্রশাসন। দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন, দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাতভর যৌথ বাহিনীর এমন তৎপরতায় জনমনে যে কিছুটা স্বস্তি ফিরেছে নানাভাবে, তাও জানাচ্ছেন নগরবাসী। তাদের তাগিদ প্রধান সড়কে তো বটেই, নগরের গুরুত্বপূর্ণ সড়কে বাড়াতে হবে আরো নজরদারি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ভোররাতে হঠাৎ রাজধানীর বিভিন্ন চেকপোস্ট ও থানায় পুলিশের কার্যকর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট এবং বেশ কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি। এ সময় থানা ও চেকপোস্টের দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকদের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসির তৈরি করা খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর ইমদাদ উল্লাহ মিয়া সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশটা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। ছাত্র নাগরিকদের নতুন দলের নাম কি হতে যাচ্ছে, প্রতীকী বা কি, এমন নানা আলোচনা এখন রাজনৈতিক অঙ্গন আর সাধারণ মানুষের মনে। এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী শুক্রবার জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশ থেকে। এটিএন বাংলাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, নাম বা প্রতীক যাই হোক, দেশপ্রেম আর জনগণই হবে এই দলের প্রধান শক্তি। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দীর্ঘ 1.5 যুগের স্বৈরশাসনের পতনের পর নতুন আশায় বুক বাঁধে গোটা দেশ।
সেই আশার সারথি হয়ে দেশবাসীকে নতুন স্বপ্ন দেখাতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলনের নায়কদের নেতৃত্বে ছাত্র নাগরিকদের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি। এরই মধ্যে নতুন এই দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের অন্যতম এই যোদ্ধার উপরেই ভরসা রাখছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চোখের সামনে ভাসে ওনার সাথে যেভাবে রাজু ভাস্কর্য থেকে দাঁড়িয়ে সেটা আমরা ওনাকে নিয়ে সেই বঙ্গভবন পর্যন্ত গিয়েছি, আমরা সচিবালয় পর্যন্ত ওনাকে দিয়ে এসেছি। সামনের দিনে ইনশাআল্লাহ উনি হচ্ছেন গণভবনের কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করবেন। সুতরাং জনতার কাছাকাছি থেকে জনতাই তাকে আবার ইনশাআল্লাহ গণভবনে পৌঁছাইয়া দিবে। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়া নিয়ে এখনই কোনো কিছু ভাবছে না তরুণদের এই দল। সবার আগে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানোই তাদের লক্ষ্য বলে জানালেন নয়া দলের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আমরা কোনো রাজনৈতিক দল কিংবা আমরা কোনো জোট কিংবা কোনো ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য আমরা মুখাপেক্ষী নই। আমরা মূলত মানুষের মুখাপেক্ষী। আমরা মানুষের কাছে যাব, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবো। আমাদের কাজ হচ্ছে এখন মানুষের কাছে যাওয়া, জোটে যাওয়া কিংবা দলে যাওয়া আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। জনসংখ্যার অর্ধেক নারী, তাই নতুন এই দলে নারী নেতৃত্বকেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন সংগঠকরা। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে শুধুমাত্র নামে মাত্র নয়, সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। তারা এও জানান জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী হবে নতুন এ রাজনৈতিক দল, যার গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহারেও থাকবে বৈচিত্র্য। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হবে বিকেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। উদ্যোক্তারা জানিয়েছেন নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যেই চূড়ান্ত করা হয়েছে। এতে শীর্ষ 4টি পদ থাকবে: আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। কোনো ব্যতিক্রম না ঘটলে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে থাকতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। গণতন্ত্রের অভিযাত্রা যাতে আবারও বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের এই জনপ্রতিনিধিরা। তাদের অভিযোগ, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বয়ান তৈরি করা হচ্ছে। আপনারা যদি জাতীয় নির্বাচন নিয়ে খামখেয়ালি করতে চান, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চান, তাহলে এই জনগণ, আমরা আজকে জনপ্রতিনিধি যারা আছি, আমরা সকলেই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জনগণ তখন আপনাদের পিছনে রুখে দাঁড়াবে। একটি সুস্থ সরকার এই দেশে আগে গঠিত হবে। সুস্থ একটি সুন্দর সরকার গঠন হওয়ার পরে এই দেশে একটি সুস্থ পরিস্থিতি তৈরি হবে। তারপরে একটি জাতীয় স্থানীয় নির্বাচন হবে। আমরা আগামী দিনে স্থানীয় নির্বাচন আমরা চাই না, আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই। কারণ আমরা 17 বছর যাবৎ রাস্তায় থেকে জেল খেটেছি। মৎস্যজীবীদের ভাগ্য পরিবর্তনে বরাদ্দকৃত 432 কোটি টাকার মধ্যে 370 কোটি টাকাই খরচ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অভিযোগ উঠেছে, নিয়মনীতি না মানায় উপকারভোগীদের ভাগ্য বদলায়নি, উল্টো ভাগ্য বদলেছে প্রকল্পের কর্মকর্তার। মোটা অঙ্কের এই লেনদেনের পর্যাপ্ত নথিও নেই মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালকের দপ্তরে। মনির হোসেন তপুর ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন দ্বিতীয় পর্ব।
দেশের 13টি জেলার ৪৫ উপজেলার ৪৫০টি গ্রামের মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করছে মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। এ খাতে বরাদ্দকৃত নগদ ৪৩২ কোটি টাকার মধ্যে অবশিষ্ট আছে ৫৫ থেকে ৬০ কোটি টাকা। কিছু পাই না, এগুলা কোনো খবরও নাই, আজকে আপনার থেকে শুনছি আমরা। ৬ বছর ধরে এখানে কাজ করতে আছে, কোথায় করছে, কোথা থেকে টাকা আনছে, আমরা কি রকম করছে কিছু জানি না। গেল ৪ মাসেই খরচ করা হয়েছে ৩৫ কোটি টাকা। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর তত্ত্বাবধানে এই অর্থ বন্টন হয়। ৪৫০ কোটি টাকা আপনার লিকুইড মানি আপনার প্রজেক্ট থেকে গেছে। আপা হলো অ্যাকাউন্টস অফিসার, আপা বলে আপা কিছু জানে না। আমার হাতে জানে, আমি জানি না। আমার কাজ হচ্ছে বরাদ্দ স্যাররা সাইন করে, এত টাকা বরাদ্দ, এত টাকা, এত টাকা। এই শুধু স্যারদের গাড়ি দিলে এই ৪৫০ কোটি টাকা কি জেনারেল পেয়েছে? জেনারেল পেয়েছে? এটা আমি বরাদ্দ আইবাস এন্ট্রি করি না, আমি জানিও না। এটা যদি অন্যায় হয়, এটা আপনি আমার প্রতি অন্যায় করলেন। আমি চাচ্ছি আপনি আমার কাছে একটা চেয়ে যান, আমি আপনাকে কি দিই আগে দেখেন। আপনি পুরো স্টেটমেন্ট নিয়ে আসবেন এই টাকা খরচের, আমাকে কিন্তু এটা জবাবদিহি করতে হচ্ছে সেক্রেটারির কাছে। আমাদের অ্যাকাউন্টেবিলিটি পুলিশের অ্যাকাউন্টেবিলিটি ফুললি আমাদের এমডি। এই বিষয়ে জানতে চাওয়া হয় SDF এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে। অভিযোগ করছে যে এই প্রকল্পে মৎস্যজীবীদের ভাগ্যের উন্নয়ন হওয়ার কথা, সেখানে কতিপয় কিছু কর্মকর্তার ভাগ্য উন্নয়ন হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, কোন কর্মকর্তার হয়েছে সেটা তো আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমাদের রিলেটেড কোথাও যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা সেটা অ্যাকশন নেব। সংস্থাটির অর্থ বিভাগের পরিচালক মাহবুবুল আলম বলেন, সাংবাদিক কিভাবে ম্যানেজ করতে হয় তা জানা আছে তাদের। আমার সবচেয়ে বড় ভাই হচ্ছে আমার একজন সাংবাদিক আর আপনাদের লিডার, আমরা জানি কিভাবে ডিল করতে হয়। মৎস্যজীবীদের জন্য বরাদ্দ করা অর্থ লেনদেনের পুরো বিষয় খতিয়ে দেখা দরকার বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। মৎস্যজীবীদের ভাগ্য উন্নয়নের নামে প্রকল্পের সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মচারী এবং বেসরকারি সংস্থা যেটি বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করেছে, তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। এই প্রকল্পের অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আজকে যেহেতু আমার কাছে আসছেন, বিশ্বাস করছেন আমাকে, আমিও আপনাকে বিশ্বাস করছি, আপনি কোনো রিপোর্ট করেন না। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের রিভিউ পর্যায়ের আবারও আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে আজহারুলের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ লিভ মঞ্জুর করেন এই আদেশ দেন। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্ত সার জমা দিতে বলা হয়েছে। আপিল শুনানির জন্য 22 এপ্রিল তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। আইনজীবীরা জানান, ৭১-এর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্রথম লিভ মঞ্জুর হলো। 2014 সালে 30 ডিসেম্বর ATM আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলতে শুনানি হবে। আমদানিতে শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার 2.5 গুণেরও বেশি খেজুর আমদানি হয়েছে। ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মান ও প্রকারভেদে কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে কারসাজি করে যাতে দাম না বাড়ে সেজন্য বাজার তদারকির আরও জোরদার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। শারফুল আলমের রিপোর্ট। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। কয়েক বছরের তুলনায় শুল্ক ছাড়ের কারণে এবার আমদানিও বেড়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় অনেকটাই স্থিতিশীল রয়েছে খেজুরের দামেও। দেশে আমদানি করা খেজুরের 80% আসে রমজান মাসের আগে। পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বর থেকে চলতি বছরের 20 ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 258 ভাগ অর্থাৎ 2.5 গুণ বেশি খেজুর আমদানি করা হয়েছে। এই সময় 833 কোটি টাকার 46,123 মেট্রিক টন খেজুর যুক্ত হয় দেশের বাজারে। 1 লাখ মেট্রিক টনের মতন আমাদের আমদানি হয়েছে রমজানে, কিন্তু রমজানে আমাদের প্রয়োজন মাত্র 60,000 মেট্রিক টন। মাঝারি মানের যে খেজুরগুলো আছে সেগুলো আমার মনে হয় যে 300 টাকা, 350, 400 টাকার ভিতরে আছে। তো মরিয়ম আজুয়া যেগুলো আছে ওইটার বাজার এখন বর্তমানে
800 থেকে 1000 টাকার ভিতরে বেচা কিনা হচ্ছে। কাজে এই বছর কোনো সেন্টিগ্রেডের কোনো প্রশ্নই আসে না। আমদানি নির্ভর খেজুরে 5 স্তরে শুল্ক নির্ধারণ করেছিল এনবিআর। চলতি বছরের শুরুতে কাস্টমস ডিউটি 25 থেকে কমিয়ে 15% করার পাশাপাশি শুল্কের মূল্যও মানভেদে 8 থেকে 25 ভাগও কমানো হয়। অর্থাৎ এবার শুল্ক কর কমানোর কারণে প্রতি কেজি খেজুর আমদানিতে কমপক্ষে ব্যয় কমেছে 38 টাকা পর্যন্ত। ফলে এবছর খেজুরের আমদানি ব্যয় 20 থেকে 25% কম হবে বলে জানান আমদানিকারকরা। ভোক্তার চাহিদা, আমদানি, মজুদ এই সমস্ত তথ্যপাত্রগুলো দৈনিক ভিত্তিতে কিভাবে সকল পর্যায়ে এটি সরবরাহ হতে পারে এবং যার ভিত্তিতে একজন আমদানিকারক সিদ্ধান্ত নিতে পারেন, যিনি মজুদ করছেন তিনি নিতে পারেন এবং ভোক্তা সেটি ক্রয় করতে পারেন, এই ধরনের একটা ব্যবস্থাপনা আমাদের এখানে বড় রকমের ঘাটতি রয়েছে। এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি খেজুরের ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো ভোক্তা এবং আমদানিকারক উভয়ই হয়তো এক ধরনের সহনীয় জায়গায় থেকে হয়তো রোজাটি পালন করবেন। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে রমজান মাস জুড়ে খেজুরের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করেন গবেষকরা। আমদানিতে শুল্ক হার কমানোর কারণে এবার খেজুরের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ী ও গবেষকরা আশা করছেন বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় তবে রমজান মাস জুড়েই সহনীয় দামে ক্রেতারা খেজুর কিনতে পারবেন। শরফুল আলম, এটিএন বাংলা, বাদামতলী, ঢাকা। নিজেদের উদ্ভাবন করা ড্রোনের সফল উৎক্ষেপণ করলেন লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লালমনিরহাট বিমান বাহিনী রক্ষণাবেক্ষণ ইউনিট থেকে শিক্ষার্থীদের এই ড্রোন উৎক্ষেপণ সরাসরি প্রত্যক্ষ করেন বিমান বাহিনী প্রধান। নিজেদের এই উদ্ভাবনকে দেশের এভিয়েশন খাতের সোনালী অধ্যায় বলে দাবি শিক্ষার্থীদের। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। কয়েক বছর আগে মানুষবিহীন এয়ারক্রাফট উদ্ভাবনের কাজ শুরু করেন লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের এই তরুণরা। 35 জন শিক্ষার্থীর এই দল তাদের তৈরি বিমানের নকশা পাঠান আমেরিকার অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স ফ্লাই প্রতিযোগিতায়। বিশ্বের 168টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 67তম অবস্থান অর্জন করে বাংলাদেশ। আগামী 10 এপ্রিল মর্যাদাপূর্ণ সেই প্রতিযোগিতায় দেখানো হবে এই ড্রোন। তাই এ উপলক্ষে লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ড্রোনটির প্রদর্শনীর আয়োজন করা হয়, যা সরাসরি অবলোকন করেন বিমান বাহিনী প্রধান। ভবিষ্যতে স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি এবং অন্যান্য খাতে ড্রোনটি ব্যবহার করা যাবে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগবে, কারণ বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখনো এত উন্নত না। খুবই শীঘ্রই আমরা এই এয়ারক্রাফটটি নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার যে টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো। উদ্ভাবনী এই ক্ষমতা দেশের অ্যারোস্পেস শিল্পের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে বলে তাদের প্রত্যাশা। আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছি যে আমাদের বাংলাদেশে আরো বড় বড় ইউভি তৈরি হবে, যেগুলো আমরাই করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেটার বেটার কিছু করবে। কোয়াডকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট অনেক কিছুতে ওরা অনেক ভালো জিনিস কিছু করে যেতে পারবে। প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ সুবিধা ব্যবহার করে এ ধরনের আধুনিক ড্রোন আবিষ্কার খুবই চ্যালেঞ্জিং ছিল বলে জানান এই কর্মকর্তা। আপনি 32 জন ছেলে মেয়ে পাচ্ছেন যারা জানে ইউভি কিভাবে বানাইতে হবে। তো যে দক্ষ মানব সম্পদ তৈরি করার কথা আমরা বলি আমাদের দেশে এখন মূল যে থিমটা, এবং এই জেন জি যারা আছে, যারা অ্যাকচুয়ালি প্রচন্ড মেরিটোরিয়াস, এটা হচ্ছে আমাদের মেইন বেনিফিট। তারা অ্যাকচুয়ালি আর এক বছর মাঝখানে যখন ইউনিভার্সিটি বেরো যাবে, তারা ফিল্ডে ছড়ায় যাবে এবং তারা অ্যাকচুয়ালি দেশে বিপ্লব ঘটাতে পারবে। তরুণ প্রকৌশলীদের এই অর্জন দেশের এভিয়েশন খাতে সোনালী অধ্যায় বলে দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলার্স মালিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও স্বর্ণ ব্যবসায়ীরা। এতে অংশ নেন খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সদস্যরা। প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধের পর মিছিল নিয়ে রামপুরা থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা। শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার এবং লুট করা স্বর্ণ উদ্ধারের দাবি জানান এলাকাবাসী ও স্বর্ণ ব্যবসায়ীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আবাসিক হল ছেড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীরা বলছেন হল খুললে তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
দেশের বিভাগীয় শহরগুলোতে সুলভ মূল্যে খোলা বাজারে পুষ্টির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিকে গ্রুপ। সকালে কারণ বাজার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নিজস্ব পরিবহনে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি। খোলা বাজারে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর 1 মোজাফফেল হক ও বিজনেস ডিরেক্টর 2 শফিউল আত্থার তসলিম। এ সময় তারা জানান, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ করতেই এই উদ্যোগ। এ সময় পুষ্টি কনজিউমার ডিভিশনের হেড অব বিজনেস মোহাম্মদ আলম চৌধুরী সহ টিকে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।